285 কেন? এই বোলিং করলে, এরকম মিসফিল্ডিং করলে টিম ইন্ডিয়া যদি 300+ টার্গেটও নিউজিল্যান্ডকে দিত, টিম ইন্ডিয়া হারত। জাসপ্রীত বুমরা যে টিম ইন্ডিয়ার কি জিনিস সেটা প্রমাণ হয়ে গেল। জাসপ্রীত বুমরা ছাড়া বোলিং লাইন আপ ইন্ডিয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এগুলো কোনো বোলিংয়ে না। তারপরে আসেন ক্যাচ মিসফিল্ডিং, একেবারে বাজে, একদম বাজে খেলেছে টিম ইন্ডিয়া বোলিং ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং ডিপার্টমেন্টে। এক কথায় মানে যেমন খেলছে তেমন হারছে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত সেকেন্ড ম্যাচে পরাজিত হয়েছে নিউজিল্যান্ডের কাছে 7 উইকেটের বিশাল পরাজয়। 15 বল বাকি থাকতে নিউজিল্যান্ড তাদের টার্গেটে পৌঁছে যায়। খেলায় হার জিত থাকবে, এটা কোনো ব্যাপার না। তবে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টের বাজে বোলিং এবং ফিল্ডিংয়ের অসহায় আত্মসমর্পণ। মিস ফিল্ডিং, ক্যাচ মিস, এগুলা টিম ইন্ডিয়ার লাস্ট 1 বছরে আমি যতটুকু দেখলাম এটা বেড়েই চলেছে। আর এভাবে যদি মানে খেলে বোলিং ডিপার্টমেন্ট এবং ফিল্ডিং ডিপার্টমেন্ট, 300+ স্কোর করলেও টিম ইন্ডিয়া সেফ না। এবং জাসপ্রীত বুমরার অভাব একেবারে পরিলক্ষিত হয়েছে। ভিডিও শুরুতে বলবো যে আমি আজকে একটা ভিডিও করেছিলাম যখন টিম ইন্ডিয়ার ব্যাটিং চলছিল, তখন আমি বলেছিলাম যে নিউজিল্যান্ড 1, ভারত 2, এইভাবে সিরিজটা হয়তো নির্ধারিত হবে এবং নিউজিল্যান্ড যেই একটা ম্যাচ জিতবে আমি বলেছিলাম এটা আজকেও হতে পারে, হওয়ার পসিবিলিটি বেশি। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন কথা কাজে হয়তো মিল পেয়ে গেছেন, যারা দেখেন নাই তারা পেজে আছে, চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। আমি বলেছিলাম যে ভারত 2, নিউজিল্যান্ড 1, এভাবে সিরিজটা হতে পারে। আসেন খেলায় আসেন, খেলায় কথা বলি। টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট দেখে আমার কাছে মনে হয় যে তাদের সংসারে মন নেই, তাদের সংসারে মন নেই। তাদের ফিল্ডিং দেখে মনে হচ্ছে যে তাদের আসলে সংসারে মন নেই। আফসোস, তাদেরকে দেশের বাড়ি পাঠাই দিতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, তাইলে যদি তারা ক্যাচ ধরতে পারে। প্রথমে টসে হেরে যে ব্যাটিংয়ে পাঠায় ইন্ডিয়াকে, শুরুর দিকে টিম ইন্ডিয়া রান করতে পারে নাই এবং রানটা মানে অনুমানই করা যাচ্ছিল যে রানটা 300+ হবে না। যখন রোহিত শর্মা, গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার আউট হয়ে গেছে, রানটা এতটুক যাবে সেটা আমি বুঝি না। আমি ভাবছিলাম 260-250 রান, কিন্তু কে এল রাহুল অসাধারণ একটা নক খেললো, তার সেঞ্চুরি। কনগ্রেচুলেশন কে এল রাহুল বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। সেঞ্চুরি করেছে বলে বলছি না। দেখেন পৃথিবীর অন্যান্য দেশে আপনার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ব্যাটসম্যানের পরে 5 নাম্বার যে ব্যাটসম্যান নামে সেটা ওই তাদের সাথে তুলনা চলে না, টপ অর্ডারের সাথে 1, 2, 3, 4 এর সাথে তুলনা চলে না। কিন্তু আপনি টিম ইন্ডিয়া একমাত্র দল যেখানে কে এল রাহুল 5 নাম্বারে নামলেও তাদেরকে আপনি প্রথম সারির রোহিত শর্মার সাথে তুলনা করতে পারেন, শুভমন গিলের সাথে আপনি তুলনা করতে পারেন। কে এল রাহুল ওই লেভেলের প্লেয়ার। তবে তার ব্যাড লাক, সে সেঞ্চুরি দেখা পায় না, কারণ যেহেতু লাস্টের দিকে খেলে আর লাস্ট মানে মাঝামাঝির দিকে খেলে, টপ অর্ডার এতই ভালো খেলে যে তার সুযোগটা হয় না। এখন আসেন কে এল রাহুলের সাথে যে সঙ্গ দিয়েছে রবীন্দ্র জাদেজা, কিছুক্ষণ সঙ্গ দিয়েছে, 27 রান করেছিল। তারপরে সঙ্গ দিয়েছে নীতিশ কুমার রেড্ডি, 20 রান করেছিল। শুরু থেকে যদি স্কোর কার্ডটা এরকম বলি, রোহিত শর্মা 38 বল থেকে 24 রান, তারপর শুভমন গিল অর্ধশতকের দেখা পেয়েছিল 53 বল থেকে 56 রান, বিরাট কোহলি 29 বলে আপনার 23 রান, 17 বলে 8 রান করেছে শ্রেয়াস আয়ার অনেকদিন পর দলে ঢুকেছে, তবে শ্রেয়াস আয়ার তার নিজের খেলাটা খেলতে পারছে না, স্বাভাবিক খেলাটা খেলাতে খেলা খেলতে পারছে না। তাকে একটু সময় দিতে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে, অনেকদিন পরে দলে ঢুকেছে তো একটু ডিফারেন্ট এনভায়রনমেন্ট, সুতরাং তাকে একটু সময় দিতে হবে। তাকে নিয়ে আমি এখনই সমালোচনা করতে চাই না। কে এল রাহুল 92 বল থেকে 112 রান করেছে, 11 বার সীমানার বাইরে পাঠিয়েছে স্থলপথে এবং 1 বার সীমানার বাইরে পাঠিয়েছে আকাশপথে।
রবীন্দ্র জাদেজা 27, যেটা বলছিলাম, নীতিশ কুমার রেড্ডি 20 রান, হার্ষিত রানা 4 বলে 2, মোহাম্মদ সিরাজ 3 বলে 2। টিম ইন্ডিয়া এক পর্যায়ে মনে হচ্ছিল 260 রান করবে, কিন্তু শেষ পর্যন্ত 284 রান করেছে। ওইটা হচ্ছে KL রাহুলের কল্যাণে। বাট এটা যথেষ্ট না যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে জাসপ্রীত বুমরা থাকবে না, অন্যান্য বোলার যারা আছে তারা উইকেট নিতে পারবে না, উইকেট নিতে পারতেছে না, তারা রান চেক দিতে পারতেছে না, উইকেট নিতে পারতেছে না। আর যাও দুই একটা ক্যাচ উঠতেছে, ইজি ক্যাচ আপনারা ছেড়ে দেন, মিস ফিল্ডিং, রান আউট, মিস, এইভাবে যদি খেলে আসলে রান 280-85 রান তো ডিফেন্ড করা সম্ভবই না। 320 রান যদি করতো তাইলেও সম্ভব ছিল না, কারণ যেভাবে ক্যাচ ছাড়ছে, মিস ফিল্ডিং করছে টিম ইন্ডিয়া, খুবই বাজে ভাবে ফিল্ডিং করলো লাস্ট মনে হয় 1-1.5 বছর ধরে আমি দেখলাম। যেটা প্রয়োজন ছিল এই 285 রানকে ডিফেন্ড করতে হলে যেটা প্রয়োজন সেটা আসলে করতে পারে নাই। পাওয়ার প্লেতে উইকেট নিতে পারে নাই। পাওয়ার প্লেতে আপনি দেখেন 22 রানে প্রথম উইকেট নিছে, 46 রানে দ্বিতীয় উইকেট নেওয়ার পরে যে পার্টনারশিপটা করলো সেইখানে টিম ইন্ডিয়া মূলত হেরে গেছে। পাওয়ার প্লেতে 1 উইকেট 2 উইকেট 1 উইকেট নিছে, কিন্তু আরও যদি 2-3টা উইকেট নিতে পারতো তাহলে কাজ হতো। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে মেইন মেরুদণ্ডটা আসলে ভেঙে দিচ্ছে টিম ইন্ডিয়ার নিউজিল্যান্ড। কোন জায়গায়? ওই যে আপনার 208 রান পর্যন্ত ওরা টেনে নিয়ে গেছে 46 থেকে। তার মানে প্রায় আপনার 180 রানের একটা পার্টনারশিপ ওরা করছে। মানে পরিমাণটা আমি একবার এক্সাক্টলি বলতেছি না, কারণ আমার মেমোরি এত ভালো না, তো অঙ্ক করতে হবে। 208 থেকে 46 বাদ দিলে কত থাকে? 170 সম্ভবত, কাছাকাছি। যাই হোক, এই পার্টনারশিপটা আসলে যখন করছে তখনই খেলাটা ওদের পক্ষে চলে গেছে। এই যে কি মিচেল যে করলো 131 রান 117 বল খেলে 11 বারের জন্য সে স্থলপথ এবং 2 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছে তিনি। তারপর তাকে সঙ্গ দিয়েছে উইলিয়ং, ওই যে 98 বলে 87 রান করেছে, 7 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে। তারা দুজন মিলে তো এই পার্টনারশিপটা করলো, এবং পরে ওই যে ফিলিপসও কিন্তু আপনার 25 বলে 32 রান করছে, 2 বারের জন্য স্থলপথ, 1 বারের জন্য আকাশপথ সে কিন্তু ব্যবহার করেছে। সুতরাং টপ অর্ডার এবং মিডল অর্ডার নিউজিল্যান্ডের যথেষ্ট দায়িত্বশীল পরিচয় দিয়েছে, যে এই রান তাড়া করতে গিয়ে খুব বেশি তাড়াহুড়া করে নাই। শুরুটা তো অনেক স্লোলি করেছে। শুরুটা যদি আপনি দেখেন, এই যে 12 ওভার চলে গেছে 46 রান, 46 রানে আপনার 12 ওভার চলে গেছে। তার মানে কি আপনি দেখেন, 3 করে 3 12 36, 4 12 48, 4 করেও রান রেট ওরা তোলে নাই। তো এই জায়গাটাতে তারা টিম ইন্ডিয়া কিন্তু প্রথম 100 রান করে ফেলছে খুব তাড়াতাড়ি। তো এই জায়গায় ওরা কতটা স্লো খেলছে, চাপ নেয় নাই, প্রেশার নেয় নাই, আস্তে ধীরে খেলে উইকেট ধরে খেলছে। কিন্তু যখন ওরা সেট হয়ে গেছে তখন আবার হাত খুলে মেরেছে। কেমন মেরেছে দেখেন, কুলদীপের 10 ওভারে 82 রান, তার মানে 8.20 ইকোনমিতে রান তুলছে। মোহাম্মদ সিরাজ 9 ওভারে 41 রান দিয়ে উইকেট পায় নাই। হার্ষিত রানা 9 ওভার 3 বলে 52 রান দিচ্ছে, 1 উইকেট পেয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা 9 ওভারে 49 রান দিয়ে 1 উইকেট। নীতিশ কুমার রেড্ডি 2 ওভারে 13, রবীন্দ্র জাদেজা 8 ওভারে 44 রান দিয়েছে। কুলদীপ 10 ওভারে 82 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। সুতরাং টিম ইন্ডিয়ার বোলাররা খুবই বাজে বল করেছে, মানে কোনো রকম প্রেশার কিন্তু দিতে পারে নাই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরকে। আর নিউজিল্যান্ড প্রথমে একটু সেট হয়েছে, সেট হওয়ার পরে তারা হাত খুলে খেলছে, যার কারণে 15 বল বাকি থাকতে 7 উইকেটের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হারালো। দেখা যাক এই ম্যাচ জয়ের ফলে কিন্তু খেলা জমে গেছে। নিউজিল্যান্ড 1 ইন্ডিয়া 1। এখন দেখার পালা তৃতীয় ওয়ানডে ম্যাচ কে জিতে, সেটা অঘোষিত ফাইনাল হিসাবে কিন্তু বিবেচিত হবে।